আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2025 সালের সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 2 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল অ্যান্ড হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নোত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক আছে দুটি পাতে প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে যে পর্বত সৃষ্টি করে তা হলো এটা ভঙ্গিলা পর্বত। এরপরে দুই আছে হিমালয় যে শ্রেণী পর্বতের উদাহরণ তা হলো এটা ভঙ্গিলা পর্বত। এরপর তিনে আছে ভারতের একটি আন্তর্জাতিক নদীর নাম এটা ব্রহ্মপুত্র। এরপর চার আছে অনিত্যবহ নদী মানচিত্রে যে রঙে দেখানো হয় সেটি হলো এটা কালো। এরপরে পাঁচ আছে শিলা হলো একটি এটা যৌগিক পদার্থ। এরপরে ছয়ে মার্বেল যে প্রকৃতির শিলা তা হলো এটা রূপান্তরিত। এরপর সাথে ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত জিব্রাল্টার প্রণালী। এরপরে আটে সাহারা শুকনো নদী খাত এটা ওয়াদি নামে পরিচিত। এরপর নয় ওক গাছ দেখা যায় যে জলবায়ু অঞ্চলে এটা ভূমধ্যসাগরীয়। এরপরে 10 ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর ওপর অবস্থিত তা হলো জামবেজি। এরপরে 2 এতে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে হিমালয় ও কুয়েনলুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত এটা তিব্বত মালভূমি। এরপর 2 আছে মধ্যপ্রবাহে নদীর আঁকাবাঁকা গতিপথকে মিয়েন্ডার বলে। এরপর 3 আছে হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে এটা খার্তুম শহরের নিকটে। এরপর 4 আছে ঘাসজাইরা হলো সাহারা মরুভূমির একটি মরুদ্যান। 5 সিমেন্ট ও ইস্পাত কারখানায় এটা চুনাপাথর ব্যবহার করা হয়। এরপর 6 চুনাপাথর হলো এটা পাললিক শ্রেণীর শিলা। এরপরে 7 মিশরের রাজধানী হলো এটা কায়রো। এরপরে বিতে আছে নিচের বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। এক আছে লাভা সঞ্চয়ের ফলে লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে এটা অ অর্থাৎ অশুদ্ধ। এরপর 2টা আছে ধারণবহিকা অঞ্চল সাধারণত নদীর মোহনা অঞ্চলের নিকটে অবস্থিত হয় এটা অ হবে অর্থাৎ অশুদ্ধ। এরপরে স্মৃতিটা হচ্ছে প্রদত্ত প্রশ্নটির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। গিনি উপকূলে খামসিন বাতাসকে স্থানীয় ভাষায় কি বলা হয়? গিনি উপকূলে খামসিন বাতাসকে স্থানীয় ভাষায় হারমাট্টান বলা হয়। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। এক আছে মালভূমির 2টি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো এর উত্তরটা আমরা এখান থেকে বলে দেব। এক হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 300 মিটার উঁচু চারপাশে খাড়া ঢালযুক্ত বিস্তীর্ণ ভূভাগকে মালভূমি বলে। এরপরে বলে দেবে মালভূমির উপরিভাগ প্রায় সমতল হয় বা তরাঙ্গিত হলেও চারপাশে ঢাল খাড়া হয়। এরপর এটা বলে দেবে মালভূমির আকৃতি অনেকটা টেবিলের মতো হয় বলে একে টেবিল ল্যান্ড ও বলে। এরপরে 2 আছে উপনদী ও শাখা নদী বলতে কি বোঝো? এর উত্তরটি হলো উপনদী প্রধান নদীর সঙ্গে যখন অন্য কোনো নদী এসে মেশে তখন তাকে ওই মূল নদীর উপনদী বলে, যেমন গঙ্গা উপনদী হলো যমুনা। এরপরে আছে শাখা নদী প্রধান নদী থেকে যেসব নদী শাখার মতো বিস্তৃত হয়ে অন্য কোথাও মেশে তাদের শাখা নদী বলে, যেমন গঙ্গার শাখা নদী হলো ভাগীরথী হুগলি। এরপরে 3 দাগে আছে পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো পাললিক শিলা নিম্নলিখিত পর্যায়ে সৃষ্টি হয়। 1 শিলাক্ষয় আগ্নেয় শিলা সৃষ্টির পর বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ উষ্ণতা বৃষ্টিপাত প্রভৃতি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় এবং চূর্ণ বিচূর্ণ হয়ে পলি বালি কাদা প্রভৃতি সূক্ষ্ম পদার্থে পরিণত হয়। এবং 2 আছে অপসারণ এইসব সূক্ষ্ম পদার্থ নদী বায়ু হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে সমুদ্র হ্রদ বা নদী তলদেশে জমা হতে থাকে। 3 সঞ্চয় এভাবে হাজার হাজার বছর ধরে পলির ওপর পলির স্তর পড়তে থাকে। এরপর 4 আছে
সংঘবদ্ধকরণ কালক্রমে নিচের পলিস্তর উপরের পলিস্তর ও জলরাশির প্রবল চাপে এবং ভূগর্ভে তাপে জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হয়। এরপরে 4 আছে মাটি সৃষ্টির যে কোনো দুটি নিয়ন্ত্রকের নাম লেখো। মাটি সৃষ্টির যে কোনো দুটি নিয়ন্ত্রকের নাম হলো জলবায়ু ও ভূপ্রকৃতি। এরপরে 5 আছে পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা কেন সৃষ্টি হয়েছে? এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে পূর্ব আফ্রিকার ভূপ্রকৃতি একটু অন্যরকম। ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটল তৈরি হয়েছে। দুটো ফাটলের মাঝের অংশ নিচের দিকে বসে গিয়ে তৈরি করেছে গ্রস্ত উপত্যকা। এরপরে 6 আছে অক্ষরেখা ও সমুদ্রস্রোত কীভাবে আফ্রিকার জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তা সংক্ষেপে লেখো। এর উত্তরটি আমরা এখানে বলে দেবো যেহেতু উষ্ণতা ও বৃষ্টিপাতের ওপর উদ্ভিদের জন্ম বৃদ্ধি ও প্রকৃতি নির্ভর করে, তাই জলবায়ু বৈচিত্র্যের কারণগুলি পরোক্ষভাবে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের জন্য দায়ী। এই কারণগুলি হলো, এক হচ্ছে অক্ষরেখা। নিরক্ষরেখা আফ্রিকার মাঝখান দিয়ে বিস্তৃত। এছাড়া উত্তর মধ্য ও দক্ষিণ মধ্য বরাবর যথাক্রমে কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা বিস্তৃত হয়। আফ্রিকার মধ্য অংশ উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু এবং এই জলবায়ু উত্তর ও দক্ষিণ অংশ ক্রান্তীয় জলবায়ু প্রকৃতি। নিরক্ষরেখার উভয় দিকে সূর্যরশ্মি তির্যকভাবে পড়তে থাকায় উষ্ণতা কমতে থাকে, তাই জলবায়ুর এরূপ পরিবর্তন লক্ষ্য করা যায়। 2 উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় বলে উষ্ণমণ্ডলের মহাদেশ হলেও পূর্বাংশে উচ্চভূমি ও পার্বত্য অঞ্চলে উচ্চতার সঙ্গে জলবায়ু শীতল থাকে। তাই নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হলেও মাউন্ট কিলিমাঞ্জারো চির তুষারাবৃত থাকে। এরপরে 3 আছে স্থলভাগ ও সমুদ্রের অবস্থার। পূর্বে লোহিত সাগর ও ভারত মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে ভূমধ্য সাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর আফ্রিকা মহাদেশকে ঘিরে থাকায় উপকূলবর্তী অঞ্চলগুলোতে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। অন্যদিকে মহাদেশের উঁচু মালভূমি অঞ্চল এবং সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে চরমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। এরপর 4 হচ্ছে বায়ু প্রবাহ। আফ্রিকা উত্তর ও দক্ষিণ ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চলে সমুদ্র থেকে আগত পশ্চিমা বায়ু প্রভাবে শীতকালে বৃষ্টি হয়। সাহারা মরু অঞ্চলে হারমাটান, খামসিন, সিরোক্কো প্রভৃতি উষ্ণ বায়ু প্রভাবে উষ্ণতা বেশ বেড়ে যায়। এরপর 5 আছে সমুদ্র স্রোত। আফ্রিকা মহাদেশে বিভিন্ন দিক দিয়ে উষ্ণ বা শীতল সমুদ্র স্রোত পরিবাহিত হয়। এর ফলে শীতল ও উষ্ণ সমুদ্র স্রোত অঞ্চল উষ্ণ হয়। কেপটাউন উপকূল শীতল বেঙ্গুল এরা স্রোতের প্রভাবে শীতল হয়। উত্তর পশ্চিমের মরক্কো উপকূল অঞ্চল শীতল। ক্যানারি স্রোতের প্রভাবে শীতল থাকে। আবার মোজাম্বিক স্রোতের প্রভাবে দক্ষিণ পূর্ব উপকূল উষ্ণ হয়। এরপরে 4 আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 4টি। 1 আছে পৃথিবীতে অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন? এর উত্তরটি হলো, এই উত্তরটা বলে দেব যে সমভূমি অঞ্চলে ঘনবসতি গড়ে ওঠে কারণ ব্যাখ্যা করো। এটাই একই হবে। সমভূমি অঞ্চলে ঘনবসতি গড়ে ওঠার কারণগুলি হলো নিম্নরূপ। 1 হচ্ছে সমতল ভূমি। সমভূমি অঞ্চল একেবারে বন্ধুর প্রকৃতি নয়। এখানকার সমপ্রায় ভূমিতে সহজে লোকে বসতি স্থাপন করতে পারে। এরপর দিয়েছে উর্বর মৃত্তিকা। সমভূমি অঞ্চলে নদী বাহিত উর্বর পলি মৃত্তিকা কৃষিকাজের পক্ষে আদর্শ। এরপরে আছে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। সমভূমি অঞ্চলে অনুকূল প্রাকৃতিক পরিবেশ মানুষকে ঘন বসতি স্থাপনে আগ্রহী করেছে। এরপর আছে শিল্পের অবস্থান। প্রয়োজনীয় কাঁচামাল সহ শিল্পের প্রয়োজনীয় দ্রব্যের অভাব হয় না বলে সমভূমিতে শিল্প স্থাপন করা যায়। ফলে জীবিকার সুবিধা মানুষকে বসতি স্থাপন করতে আগ্রহী করেছে। এরপরে আছে উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা। সমভূমি অঞ্চলে খুব সহজেই সড়কপথ, রেলপথ সহ নদীতে জলপথ ও বিমানপথ স্থাপন করা যায়। ফলে উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে যা ঘনবসতি গড়ে তুলতে সাহায্য করে। এরপর আছে প্রশাসনিক সুবিধা। প্রাচীনকাল থেকেই প্রশাসনিক কাজকর্ম চালনা করার জন্য সমভূমি অঞ্চলেই সহজ স্থাপিত হয়েছে। ফলে জনঘনত্ব বৃদ্ধি পেয়েছে
যেমন ভারতের জাতীয় রাজধানী শহর দিল্লি। এরপরে অন্যান্য সুযোগ সুবিধা, জীবনযাপনের যাবতীয় সুযোগ সুবিধা সহ স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস, আদালতের সহজলভ্যতা মানুষকে সমভূমিতে ঘনবসতি গড়ে তুলতে উৎসাহ দিয়েছে। এরপরে 2 আছে ভারতের প্রধান নদী গঙ্গা উচ্চ, মধ্য ও নিম্ন প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত লেখো। এর উত্তরটি হলো উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে। গতিপথ গঙ্গা নদীর গতিপথ 3 ভাগে বিভক্ত, যথা উচ্চগতি উৎস থেকে হরিদ্বার পর্যন্ত প্রায় 280 কিমি, গঙ্গার উচ্চগতি উৎসের অর্থাৎ কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথী নামে প্রবাহিত হয়ে প্রথমে মন্দাকিনী ও পরে দেবপ্রয়াগে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এবং গঙ্গার নাম নিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। এরপরে হচ্ছে মধ্যগতি হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত প্রায় 1270 কিমি, গঙ্গার মধ্যগতি এই অংশের প্রবাহ পথ পূর্ব দিকে। এখানে যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোসি প্রভৃতি উপনদী মিলিত হয়েছে। এরপর হচ্ছে নিম্নগতি ধুলিয়ান থেকে মোহনা পর্যন্ত প্রায় 520 কিমি, গঙ্গার নিম্নগতি ধুলিয়ানের কাছে গঙ্গার 2টি শাখায় ভাগ হয়েছে। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এরপরে 3 আছে জলপ্রপাত কেন সৃষ্টি হয়। এর উত্তরটি হলো নদী উপত্যকার কোনো অংশ কোমল শিলায় আবার কোনো অংশ কঠিন শিলায় গঠিত হলে অথবা কঠিন ও নরম শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে উচ্চগতিতে নদীর ক্ষয়কার্যের সময় জলস্রোত এই কঠিন শিলার বিশেষ ক্ষয় সাধন করতে পারে না, কিন্তু কোমল শিলা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়, স্থানটি অনেক নিচু হয়ে যায় এবং ধাপের সৃষ্টি হয়, ফলে জলরাশি উঁচু থেকে নিচে সোজাসুজি প্রচণ্ড বেগে পড়তে থাকে। উচ্চভূমি থেকে নিচে জলপ্রবাহে এই বেগবান পতনকে জলপ্রপাত বলে এবং এইভাবেই জলপ্রপাত সৃষ্টি হয়। এরপরে 4 আছে নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের 3টি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের 3টি বৈশিষ্ট্য হলো, 1 হচ্ছে নিরক্ষীয় জলবায়ু উষ্ণ ও আর্দ্র প্রকৃতির হয়, এখানে ডালপালাযুক্ত খুব লম্বা লম্বা কাঠের গাছ জন্মায়। 2 সারা বছর পরিচলন বৃষ্টির কারণে এখানকার উদ্ভিদ সর্বক্ষণ বড় বড় সবুজ পাতায় ঢাকা থাকে, তাই এদের চিরহরিত উদ্ভিদ বলে। 3 এই চিরহরিত অরণ্যের তলদেশ আর্দ্র ও স্যাঁতস্যাঁতে হয়, প্রচুর লতা, গুল্ম ও আগাছা জন্মায়। এরপরে 5 আছে নীল নদের মধ্য অববাহিকার নিম্ন অংশ ও বদ্বীপ অঞ্চলের অবস্থান বর্ণনা করো। এর উত্তরটি হলো মধ্য অববাহিকা মালাকল থেকে খার্তুম পর্যন্ত এই অঞ্চলটির ভূপ্রকৃতি সামান্য ঢেউ খেলানো ও উঁচু নিচু। এখানকার বিস্তীর্ণ তৃণভূমিকে সাভানা বলে। এই অঞ্চলকে জেরিরা সমূহ বলে। এটি নীলনদের মধ্য অববাহিকা। এরপর আছে অববাহিকার নিম্ন অংশ। খার্তুম থেকে কায়রো পর্যন্ত অংশে নীলনদ মরুভূমির মধ্যে প্রবাহিত। এই অঞ্চলটিতে নীলনদ ধাপে ধাপে উত্তর দিকে নেমে গেছে, ফলে নদী অনেকগুলি খরস্রোতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। খার্তুম থেকে আসওয়ান পর্যন্ত অংশে মাঝে মাঝে কঠিন শিলাস্তর ক্যাটারাক্ট বা জলপ্রপাত সৃষ্টির মাধ্যমে কর্তৃত উপত্যকার সৃষ্টি করেছে। আসওয়ান থেকে কায়রো পর্যন্ত অংশে পলি সঞ্চয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে নিম্ন অববাহিকা। এরপর আছে বদ্বীপ অঞ্চল। কায়রো থেকে ভূমধ্যসাগর পর্যন্ত এই অংশটি বিস্তৃত। এই অংশে নীলনদ প্রচুর পলি সঞ্চয় করে এক বিশাল বদ্বীপ সৃষ্টি করে ভূমধ্যসাগরে পড়েছে। পলি সঞ্চয়ের ফলে এখানে উর্বর কৃষিজমির সৃষ্টি হয়েছে। এরপরে 6 আছে সময়ের সঙ্গে সঙ্গে সাহারা মরুভূমিতে কী ধরনের পরিবর্তন ঘটেছে তা সম্পর্কে লেখো। এখান থেকে আমরা উত্তরটা বলে দেব যে আফ্রিকা মহাদেশের উত্তরাংশে অবস্থিত সাহারা হলো পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। পৃথিবীর বিরল জনবসতি যুক্ত এই সাহারা মরুভূমিতে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে 1 জন লোক বাস করে। এখানকার
অধিবাসীদের মধ্যে চাঁদ হ্রদ নিকটবর্তী দাজা, কেরনা, আরব, ফুলানি, কাবাসিস, লিবিয়ার বেদুইন ও বারবের, আলজেরিয়া তুয়ারেগ, দক্ষিণ সাহারা টিক্কু নামক নিগ্রো সম্প্রদায় বিশেষ উল্লেখযোগ্য। সাহারা মরুভূমির প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশে পরিবর্তনের সঙ্গে সঙ্গে অধিবাসীদের জীবনযাত্রাতেও আমূল পরিবর্তন ঘটে চলেছে। সেগুলি হলো: এক, বিশ্ব উষ্ণায়নের ফলে সাহারা মরুভূমি গড় বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে। এরপরে 2 আছে গড় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় স্থানে স্থানে তৃণভূমি ও বনভূমির প্রসার ঘটেছে। 3, কৃষিক্ষেত্রে প্রসার ঘটেছে। 4, যাযাবর অধিবাসীদের মধ্যে অনেকে মরুদ্যানকে কেন্দ্র করে স্থায়ীভাবে বসবাস, কৃষিকাজ, কুটিরশিল্প ও হস্তশিল্পে নিযুক্ত হয়েছেন। এরপর আছে সাহারা মরুপথগুলিকে অনেকটা প্রশস্ত ও পাকা করা হয়েছে। এরপরে সাহারা মরুভূমিতে খনিজ তেলকে ভিত্তি করে তৈল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল শিল্প এবং কৃষিজ সম্পদের উপর ভিত্তি করে কার্পাস বয়ন ও ফল প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। স্থানীয় পশুর উপর নির্ভর করে পশম ও চর্মশিল্পের প্রসার ঘটেছে। উপজাতিদের মধ্যে অনেকে তাঁবুর পরিবর্তে রোদে শুকনো ইট ও পাথর দিয়ে উঁচু গম্বুজাকৃতি বাড়ি, মসজিদ, বিদ্যালয় ও শিল্পকেন্দ্র তৈরি করেছে। এরপর হচ্ছে পরিবহন ও যাতায়াতের প্রধান মাধ্যম উট হলেও বর্তমানে মোটরসাইকেল, ট্রাক, তাপ প্রতিরোধক বাস, এমনকি ছোট বিমান পরিবহন ব্যবস্থারও উন্নতি ঘটেছে। আলজেরিয়ার তুয়ারেগ উপজাতিরা বিদেশি ভ্রমণ পিপাসু মানুষদের ভ্রমণ নির্দেশক হিসেবে জীবিকা নির্বাহ করেন। অধিকাংশ যাযাবর অধিবাসীরা দস্যুবৃত্তি পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। অনেক মানুষ প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ উত্তোলনে নিযুক্ত হয়েছেন। এরপরে 5 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে নীলনদের গতিপথের বিবরণ দাও। এর উত্তরটি হলো, এর উত্তরটা আমরা এখান থেকে বলে দেবো যে ব্লু নীল ও হোয়াইট নীলের সম্মিলিত প্রবাহ নীল নামে পরিচিত। দৈর্ঘ্য: নীলনদ হলো পৃথিবীর দীর্ঘতম জলধারা। এর দৈর্ঘ্য প্রায় 6650 কিমি। গতিপথ: টাঙ্গানিকা হ্রদের নিকট বুরুন্ডি মালভূমি অঞ্চলে উৎপন্ন জলধারা কাগেরা নামে ভিক্টোরিয়া হ্রদে পড়েছে। পরে এই জলধারা কাগোয়া হ্রদ অতিক্রম করে অ্যালবার্ট নীল নামে অ্যালবার্ট হ্রদে পড়েছে। অ্যালবার্ট হ্রদ অতিক্রম করে নদীটি বার এল জেবেল নামে প্রবাহিত হওয়ার সময় পশ্চিম দিক থেকে বার এল গজল এবং পূর্ব দিক থেকে সওয়াট নদী মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ হোয়াইট নীল নামে 840 কিমি পথ অতিক্রম করে খার্তুম শহরের কাছে ব্লু নীলের সঙ্গে মিলিত হয়েছে। এই ব্লু নীল ইথিওপিয়ার উচ্চভূমির টানা হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। খার্তুমের উত্তরে আটবারা নামক স্থানে আটবারা নদী নীল নদের সঙ্গে মিলিত হয়েছে। কায়রো শহরের কাছে নীলের জল 7টি ধারায় ভাগ হয়ে ভূমধ্যসাগরে পড়েছে। এরপরে 2 আছে সাহারার জলবায়ু পরিচয় দাও। এর উত্তরটি হলো, মরুভূমির অবস্থানের কারণে এখানকার জলবায়ু চরমভাবাপন্ন। এখানে দিনের বেলা উষ্ণতা খুব বেশি, রাতের উষ্ণতা অনেকটা কমে যায়। দিন রাত্রি উষ্ণতা পার্থক্য খুব বেশি এবং বৃষ্টিপাত অতি সামান্য। এক উষ্ণতা বিস্তীর্ণ বালি ও পাথর অধিষ্ঠিত অঞ্চল হওয়ায় দিনে প্রচণ্ড গরম ও রাতে অস্বাভাবিক ঠান্ডা এই অঞ্চলের জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। এখানে গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। লিবিয়ার আল আজিজিয়া হলো বিশ্বের উষ্ণতম স্থান। এখানে সর্বাধিক উষ্ণতা রেকর্ড করা হয়েছে 58 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে শীতকালীন গড় উষ্ণতা থাকে 20 ডিগ্রি সেলসিয়াস। এরপর আছে বৃষ্টিপাত। এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, মাত্র 10 থেকে 20 সেমি। কোনো স্থানে 4 থেকে 5 বছর ধরে বৃষ্টিপাতই হয় না। অনেক সময় অধিক উষ্ণতার জন্য বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার আগে পুনরায় বাষ্পে পরিণত হয়ে যায়। সাহারা মরুভূমি
12 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত হয়। এই অঞ্চলের মধ্য দিয়ে উত্তর পূর্ব আয়নবায়ু প্রবাহিত হয়, যার প্রভাবে এখানে বৃষ্টিপাত তেমন হয় না। এরপরে আছে স্থানীয় বায়ু প্রবাহ। গ্রীষ্মকালে সাহারা মরুভূমি থেকে এক প্রকার উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু প্রবাহিত হয়, যাকে মিশরে খামসিন এবং গিনি উপকূলে হারমাট্টান বলে। দিনের বেলায় এই অঞ্চলে প্রবল ও ভয়াবহ বালির ঝড় প্রবাহিত হয়, একে সাইমুম বলে। সাহারা মরুভূমিতে যে ঝড় হয় তার সঙ্গে গরম বালি থাকে। গরম বালি সহ এই ঝড় সাহারার বিভিন্ন অঞ্চলে খামসিন, সাইমুন, সাহালি প্রভৃতি বিভিন্ন নামে পরিচিত। এরপরে তিনি আছে চিত্র সহকারে স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো স্তূপ পর্বত ভূ আলোড়নের সৃষ্ট ফাটল বা চ্যুতির ফলে ভূপৃষ্ঠে কোনো অংশ কখনো উপরে উঠে যায়, আবার কখনো নিচে বসে যায়। যখন দুটি ফাটল বা চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে উপরে উঠে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে। আবার অনেক ক্ষেত্রে দুটি ফাটল বা চ্যুতির মধ্যবর্তী অংশ বসে যায় এবং পার্শ্ববর্তী দুই অংশ উপরে উঠেও স্তূপ পর্বত সৃষ্টি করে, যেমন ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। এরপরে আছে আগ্নেয় পর্বত। প্রবল ভূ আলোড়নের ফলে অভ্যন্তরে উত্তপ্ত তরল ও বিভিন্ন গ্যাসযুক্ত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান কিংবা ফাটল দিয়ে লাভা রূপে নির্গত হয়ে শঙ্কু বা স্তূপের ন্যায় যে পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে। প্রসঙ্গত লাভা সঞ্চয়ের মাধ্যমে আগ্নেয় পর্বত গঠিত হয় বলে একে সঞ্চয়জাত পর্বত বলে। উদাহরণ ভারতে আন্দামান সংলগ্ন ব্যারেন, জাপানের ফুজিয়ামা, ইটালির ভেসুভিয়াস প্রভৃতি। এরপরে 4 আছে প্লাবনভূমি ও অশ্বক্ষাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ লেখো। এর উত্তরটি হলো প্লাবনভূমি সমভূমি অঞ্চলে জলস্রোত কমে যাওয়ার দরুন নদী তার তলদেশে নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সঞ্চয় করে নিজে গভীরতা কমিয়ে দেয়। তাই বর্ষাকালে নদীর জলের মাত্রা বৃদ্ধি পেয়ে দুকুল প্লাবিত করে দুধারের নদী প্রচুর পরিমাণে পলি, কাঁকর, বালি সঞ্চয় করে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে প্লাবনভূমি বলে। যেমন গঙ্গা, নীল, ইয়াংসি নদীর নিম্ন অববাহিকায় প্লাবনভূমি রয়েছে। প্লাবনভূমিতে স্বাভাবিকপাত, অশ্বক্ষাকৃতি হ্রদ, জলাভূমি প্রভৃতি দেখা যায়। অশ্বক্ষাকৃতি হ্রদ সমভূমি অঞ্চলে কোনো কোনো নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। নদীর এই বাঁক ক্রমশ আয়তনে বৃদ্ধি পায় এবং একসময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে পরস্পর কাছে এসে ক্ষয় পেয়ে দুটি বাঁক মিলিত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে। ফলে ফেলে রাখা নদীর বাঁকটিতে জল জমে হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদের আকৃতি অনেকটা ঘোড়ার খুরের মতো বলে একে অশ্বক্ষাকৃতি হ্রদ বলে। যেমন মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর দুপাশে এ ধরনের হ্রদ দেখতে পাওয়া যায়। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী ভূগোল বিষয়ের যে 2 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।